32 বাংলা আমরা চলে যাব, আমরা 32 ভাঙতে দিলে আমরা চলে যাব। সাধারণভাবে আমরা এখানে আন্দোলন করতেছিলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না সকাল থেকেই। তারপরে টিয়ার শেল, বুলেট এগুলো মারছে। একটু আগে হচ্ছে কি ওই সাইড থেকে পুলিশের গাড়ি যাচ্ছিল, তো পুলিশের গাড়ির ভিতর থেকে পুলিশ সদস্যরা আমাদেরকে ফিঙ্গার মেডেল ফিঙ্গার দেখাচ্ছিল। তো এটার পরে আমরা ক্ষুব্ধ হয়ে গেছিলাম। পরে আমাদের এখানে ওরা যাওয়ার সময় ককটেল মেরে গেছে, ওদের পুলিশের গাড়ির ভিতরে ককটেল ছিল, সাউন্ড গ্রেনেড মারছে, ককটেল মারছে, দুইটাই মারছে আমাদের। বত্রিশ বাংলা আমরা চলে যাব, আমরা 32 ভাঙতে দিলে আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না। আমি কথা দিতেছি 32 বাংলা এখানে আর কেউ থাকবো না, আমরা 32 ভাঙবো। 32 হচ্ছে ফ্যাসিবাদ তৈরি করার একটা কারখানা, এখান থেকে 32 ফ্যাসিবাদ তৈরি হয়। আমরা দেখছিলাম যে যারা আছেন এখানে তারা নানানভাবে বিক্ষুব্ধ এবং আশেপাশের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখান থেকে এখন আর যাচ্ছে না, কারণ এই সড়কটি কার্যত দুপুরের পর থেকেই অচল রয়েছে এবং আশেপাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোও বন্ধ এবং এই পরিস্থিতির কোনো উন্নতিও হচ্ছে না। সেনাবাহিনী সদস্যরা 2-3 দফায় আমরা দেখেছি যে কথা বলার তাদের সাথে কথা বলেছেন, পরিস্থিতি কিছুক্ষণ স্বাভাবিক থাকে, অর্থাৎ 15-20 মিনিটের মতো একটি অবস্থান থাকে, তারপরে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, ইট পাটকেল নিক্ষেপ চলছে, টিয়ার শেল নিক্ষেপ চলছে এবং একই সাথে তারা বলছেন যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে তাদের উপরে, বেশ কয়েকজন তাদের আহত আছে। আমরা দিনভরই দেখেছি, অর্থাৎ দুপুরের পর থেকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে কোনো উন্নতি হয়নি। একই সাথে এখনও যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু উল্টো দিকের পরিস্থিতিটি দেখাই যে এখনও সেনা সদস্যরা যে ফুটপাথটি দেখতে পাচ্ছেন তার নিচে সেখানে আলো নেই। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বৈদ্যুতিক ট্রান্সমিটার যেটি ছিল সেটি খুব সম্ভবত ব্লাস্ট হয়েছে এবং তারপরেই ওই এলাকাটি আসলে অন্ধকার হয়ে গেছে। সেনা সদস্যদের হয়তো আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি না, কিন্তু সড়কটির পরিস্থিতি এখনও এরকমই রয়েছে, গ্লাস ভাঙা অবস্থায় রয়েছে। অর্থাৎ যান চলাচল বা স্বাভাবিক জীবনযাপনের জন্য যেরকম পরিস্থিতি তার কিছুই এখানে এখন আর নেই। যারা আন্দোলনে আছেন তারা আছেন, উল্টো দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্যরা তারা এখানে আছেন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এগুলো নিক্ষেপ করা হচ্ছে, আবার আন্দোলনকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করছেন। অর্থাৎ মুহুর্মুহুর এই ঘটনাগুলো ঘটছে এবং আশেপাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে, কেউ অর্ধেক শাটার খোলা রেখে কোনো মতে ভেতরে অবস্থান করছেন, কারণ পরিস্থিতি যখনই খারাপ হচ্ছে বা তাদের সামনের যে দোকানগুলো আছে সেগুলোতে যেন আগুন দিয়ে না দেওয়া হয় বা বড় ধরনের ক্ষতি না হয় সে কারণে তারা সেগুলোকে বন্ধ রাখছেন। অর্থাৎ পুরো এলাকাতেই আসলে যান চলাচলও নেই, স্বাভাবিকভাবে মানুষের যে চলাচল, গাড়ি ঘোড়া কোনো কিছুই চলছে না। এবং দুটো গাড়িকে আমরা দেখলাম, পুলিশের যে একটি বাস সেটিকে তারা বলছেন যে তাদেরকে অশালীন ইঙ্গিত করা হয়েছে, পুলিশ সদস্যরা করেছেন এবং সেই অশালীন ইঙ্গিত করার কারণে তারা সেই পুলিশ বাসটির উপরে হামলা চালিয়েছেন এবং ইট পাটকেল যেভাবে মারা হয়েছে, ড্রাইভার রীতিমতো গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। এরপরে পুলিশ থানার একটি টহল পুলিশের গাড়ি এসেছিল, সেটিও একইভাবে দেওয়া হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে 27 নম্বরকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে এবং যারা এখানে বিক্ষুব্ধ রয়েছেন তারা 27 নম্বরের দিকে এখন যাচ্ছেন। সেখানে যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ এই সড়কে ব্যক্তিগত গাড়ি এখন আর ঢুকছেই না। এই এলাকায় যারা ঢুকবেন, এই এলাকার বাসিন্দা, তারাও এখন সাহস করে এই এলাকার ভেতরে ঢুকতে পারছেন না। অলি গলি যেগুলো রয়েছে আশেপাশে, ধানমন্ডি একটি বড় এলাকা, আবাসিক এলাকা, সেই এলাকাগুলোর যারা বাসিন্দা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত হয়ে তাদের বাড়ির যে ফটকগুলো রয়েছে সবগুলো ফটক বন্ধ করে দিয়েছেন, ভেতর থেকে খুব বেশি একটি যাওয়া আসাও নেই। এবং এইরকম একটি পরিস্থিতি কিন্তু সেই দুপুরের পর থেকে চলছে। এই পরিস্থিতির যে উন্নতি হবে সেইটির লক্ষণ আমরা দেখছি না, কারণ যারা বিক্ষোভ করছেন তাদেরকে বারবারই যখন জিজ্ঞেস করা হয় তারা বলছেন যে 32 নম্বরের বাড়ি না ভেঙে তারা যাবেন না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এক ধরনের অনড় অবস্থানে আমরা দেখছি যে তারাও আসলে মাঠ ছাড়ছেন না। সেনাবাহিনী সদস্য আরও ডিপ্লয় করা হয়েছে, এখানে তারা অবস্থান নিয়েছেন, আরও সদস্যরা আসছেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িকে আমরা সন্ধ্যার পরেও ঢুকতে দেখেছি, র্যাবের সদস্যরা আছেন। অর্থাৎ শুধুমাত্র যে 32-এর একটি অংশ, অর্থাৎ আমরা 27 নম্বরের দিকে আছি যেখানে এখন আন্দোলনটি বড় আকার ধারণ করেছে, পাশেই কিন্তু স্কয়ার হাসপাতাল রয়েছে, বিআরবি হাসপাতাল রয়েছে এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। সেই সড়কটি কার্যত অচল অবস্থাতেই রয়েছে এবং এই পরিস্থিতির কোনো উন্নতি দুপুরের পর থেকেও হচ্ছে না। দফায় দফায় পুলিশের সাথে এই যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেনাবাহিনী সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলোর ঘটনা কিন্তু চলছেই থেমেই। অর্থাৎ এখন যেরকম আমরা পরিস্থিতি ক্যামেরায় দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিটি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট থাকে, তারপরই কোনো না কোনো কারণে দুই পক্ষের মধ্যেই একটি উত্তেজনার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনীকে হয় তারা ধাওয়া দিচ্ছেন, ইট পাটকেল দিচ্ছেন, আবার ওই পাশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারাও কিন্তু পাল্টা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ একেবারেই যে সেই দুপুর
দুপুর থেকে শুরু হয়েছে, দুপুরের পরিস্থিতি একই রকম রয়েছে এবং এর কোনো উন্নতি আমরা আসলে দেখতে পাচ্ছি না। কিন্তু যারা এই এলাকায় ব্যবসায়ী রয়েছেন, আবাসিক বাসিন্দা রয়েছেন, তারা আসলে এই যে পরিস্থিতির মধ্যে পড়েছেন এটি থেকে কখন উত্তরণ পাবেন, একই সাথে সরকারেরও আসলে এটি নজরদারির মধ্যে নিশ্চয়ই আছে। এত বড় ঘটনা ঘটেছে এবং রায় হয়েছে, সেখানে শেখ হাসিনার রায়ের পরে যেভাবে উল্লাস করার কথা, সেখানে এরকম একটি বিক্ষুব্ধ অবস্থা, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের যেখানে উল্লাস করার কথা, তারা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটি সাংঘর্ষিক অবস্থায় গিয়েছেন। এটি আসলে এই রায়ের পরে আসলে কী ধরনের ভাবমূর্তি তৈরি করবে বা কী ধরনের সরকারের কাছে এটি আসলে সরকার কিভাবে এখন ডিল করবেন, অর্থাৎ তাদেরকে কি 32 ভাঙতে দিবেন, নাকি তাদেরকে বল প্রয়োগ করে সরিয়ে দিবেন, নাকি তাদের সাথে কোনো সমঝোতার বিষয় আছে যে তাদের সাথে হয়তো বুঝিয়ে বা এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আলোচনা করে এটি সমাধান করার কোনো উপায় আছে। এই তিনটির ভেতরে একটি করতে দিতে হবে। হয় সরকারকে, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে বাধ্য হবেন, তারা যে দুপুর থেকে যে চেষ্টা করছিলেন যে 32-এ তারা ঢুকতে দিবেন না, সেই জায়গা থেকে সরে আসতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ সরকারকে। নিশ্চয়ই সরকারের সিদ্ধান্ত ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অবস্থানে যায়নি। এবং এর বিপরীত হতে পারে যে যারা এখন আন্দোলনে আছেন তারা হয়তো এই জায়গাতে পিছু হটবেন, এবং সেই পিছু হটার জায়গাটিও তো আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে খুব ভালোভাবে হতে দিচ্ছেন সেটিও তো নয়। এবং যারা পিছু হটবেন তারাও তো আসলে এক জায়গাতে অনড় আছে এবং ভেতরে ঢুকতে পারছেন না, তারা চলেও যাচ্ছেন না। সামগ্রিকভাবে এই এলাকার বাসিন্দা এবং স্বাভাবিকভাবেই দেশের বাইরে সারা দেশের মানুষ এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন হবে। এইটাই স্বাভাবিক বিষয় যে এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি হয় সেটি নিশ্চয়ই সরকারের জন্য এক ধরনের মাথা ব্যথার কারণ হওয়ার কথা, এবং সেটি আসলে সরকার কিভাবে ডিল করবে। এখন যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই সব নেতারা এসে তাদেরকে বুঝিয়ে বিষয়টি সমাধান করবেন, নাকি 32 নাম্বার ভাঙার জন্য জায়গাটি ছেড়ে দিবেন, এরকম একটি দোদুল্যমান অবস্থায় আছে। এখন এরকম পরিস্থিতি রাতভর যদি থাকে তাহলে আসলে অনেকেই আহত হয়েছেন, সেই আহত সংখ্যা নিশ্চয়ই বাড়বে এবং বড় কোনো দুর্ঘটনার আগেই বিষয়টিকে নিশ্চয়ই সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে এখন কোনো উদ্যোগ নেওয়া উচিত বলেও মনে করেন। এখানে যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে তারা 32 নম্বরে যাবেন এবং এটি তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাবে না। সেই জায়গাতে এখন পর্যন্ত এই দুপুর 12টা থেকে শুরু হয়েছে, দুপুর 1টা থেকে সংঘর্ষ শুরু হয়েছে, তারপরে টানা এখন প্রায় 7টা বাজে এবং এই 7টা পর্যন্ত কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। কারণ ইটপাটকেল যেভাবে নিক্ষেপ করা হয়েছে, যে কোনো সময় যে কেউ আহত হতে পারে। কোনো গাড়ি, ব্যক্তিগত গাড়ি, পাবলিক ট্রান্সপোর্ট, এমনকি অ্যাম্বুলেন্সও আসলে সাহস করে এই রাস্তাগুলোতে ঢুকছে না। 27 নাম্বার দিয়ে ঘুরে যেত, সেই 27 নাম্বারের সড়কেও আমরা দেখেছি যে এই সড়কে যান চলাচল কমে গিয়েছে। অর্থাৎ পুরো এলাকাটি জুড়ে ধানমন্ডির আশেপাশের যে সড়কগুলো রয়েছে, 32-এর মূল সড়ক রয়েছে, 27 নাম্বার পয়েন্ট রয়েছে, 32-এর যে মোড় রয়েছে, কলাবাগান মোড়, একই সাথে স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, অর্থাৎ পুরো এলাকাটিতেই কিন্তু আতঙ্ক রয়েছে এবং যান চলাচল কমে গিয়েছে। এই এলাকায় একেবারেই নেই এই সড়কগুলোতে আমি যে দাঁড়িয়ে আছি, এবং যারা বাইরের আশেপাশের এলাকাতে আছেন তারাও কিন্তু সাহস করে এই এলাকাটিতে ঢুকছেন না। পরিস্থিতির আসলে কতক্ষণে উন্নতি হবে সেটিও বুঝতে পারছি না আমরা, কারণ বিক্ষোভকারীরা এখানে কিছুক্ষণ আগে দাঁড়ানো ছিল, সেই বিক্ষোভকারীরা কিন্তু আবার 27 নাম্বার হয়ে একেবারেই মানিক মিয়া অ্যাভিনিউর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে তারা গিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে সেখান থেকে কোনো ধরনের যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদের পেছন দিক দিয়ে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে তারা এই হামলা বা পুলিশের যে বল প্রয়োগ হবে সেটি প্রতিরোধের জন্য আমরা দেখলাম যে দল বেঁধে তারা আবার 27 নাম্বার মোড়ের দিকে গিয়েছেন। অর্থাৎ 27 নাম্বার মোড় পার হয়ে একেবারেই যে মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ সংসদ ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ের দিকে যাচ্ছেন। পুরো এলাকার দোকানপাট বন্ধ রয়েছে, আবাসিক ভবনগুলো বন্ধ, যেমনটি বলছিলাম যে সেখানে আসলে বাইরে বের হচ্ছেন না। যারা এলাকায় কর্মজীবী মানুষ তারা অনেক আগেই বেরিয়ে গেছেন। এখনও যারা কোনো কারণে আটকা পড়েছিলেন এই সড়কে হেঁটে চলাচল করারও এখন উপায় নেই, কারণ 32-এর পুরো জায়গাটি বন্ধ করা হয়েছে। অর্থাৎ এই যে সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে যে জায়গাটি রয়েছে সেই জায়গা দিয়ে তারা যাচ্ছেন। কিন্তু মুহুর্মুহু এরকম যখন ঘটনা ঘটছে, হঠাৎ উত্তপ্ত হচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে, তখন আসলে সবাই আতঙ্কিত হয়ে পড়বেন, এটি স্বাভাবিক বিষয়, এবং আতঙ্কিত হচ্ছেন মানুষ এবং এই সড়কটিকে এড়িয়ে চলার চেষ্টাই করছেন। এখন সরকার আসলে বল প্রয়োগ করে এটি সমাধান করবেন, নাকি আলোচনার মাধ্যমে সমাধান করবেন, নাকি এই যারা এখন পর্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় আছে, যাদের 32-এ ঢুকতে দেওয়ার জন্য তারা বারবার বলছেন যে তারা 32-এ ঢুকবেনই, সেই জায়গাতে সরকার তাদেরকে 32-এ ঢোকার অনুমতি দিয়ে দিবেন। এই তিনটি অবস্থানই এখন পর্যন্ত রয়েছে। পরিস্থিতির আদৌ কোনো উন্নতি হয়নি, কারণ আমরা দুপুর থেকে যেরকম পরিস্থিতি দেখেছি একই রকম পরিস্থিতি রয়েছে। সংখ্যায় আরও কিছু উৎসুক জনতা ছিল, সেই সংখ্যাটি সন্ধ্যার পরে কমে গিয়েছে। এখন শুধুমাত্র যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনের সাথে যারা জড়িত আছেন একেবারেই সেই বিক্ষুব্ধ মানুষগুলোই আছেন। এর বাইরে উৎসুক যারা ছিলেন তারা বেশিরভাগই চলে গেছেন, কারণ সন্ধ্যার পর যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটিতে কোনো ধরনের
সেটিতে কোনো ধরনের খারাপ পরিস্থিতি হয় কিনা। আমাদের সাথে আরেক সহকর্মী আছেন, তিনি ছিলেন নিউ মার্কেট এলাকার দিকটি সহকর্মী নয়নাদিত্য। আমরা একটু তার কাছে জানতে চাই যে কি পরিস্থিতি দেখে আসেন ওই পাশটির অবস্থাকে। আমরা তো এই পাশটির পরিবেশ দেখলাম। দেখেন ওইদিকে অবস্থা যদি বলি তাহলে ওইখানে যে দুটি মুখ রয়েছে, একটি হচ্ছে পান্থপথ যাবার মুখ আর একটি হচ্ছে নিউ মার্কেট যাবার মুখ। দুটি মুখের সামনেই যারা জুলাই যোদ্ধা হিসেবে যারা এখানে অবস্থান নিয়েছে তাদের অবস্থান রয়েছে। এর বাইরে বিকেলের পর সেখানে শুধু জুলাই যোদ্ধা না, এর বাইরে আরও অন্যান্য শ্রেণী পেশার মানুষও এখানে এসে যুক্ত হয়েছে। এবং জানেন যে দিনভর তাদের দাবি কী ছিল, তাদের দাবি ছিল তারা যে বুলডোজার নিয়ে এসেছে সেটি নিয়ে 32 নম্বরে যাবে এবং বঙ্গবন্ধুর যে বাড়িটি এর আগে ভাঙা হয়েছে তার যে ধ্বংসাবশেষ আছে সেটিকে তারা ঘুরিয়ে দেবে। এটি হচ্ছে এখানকার বাস্তবতা। তারপরও আমরা যেটি দেখেছি যে সেই প্রান্তে আপনি জানেন যে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল, তারপর সাউন্ড গ্রেনেড, এগুলো তো ছিলই। এর বাইরে সন্ধ্যার পরে পরিস্থিতিটা একটু আমার কাছে মনে হয়েছে শান্ত, কারণ আমরা দেখেছি যে 12টার পর থেকে 4টে-5টা পর্যন্ত যে পরিমাণ ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, যে ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তবে কিছুক্ষণ আগে এই যে সোবানবাগে আপনি নিজেই উপস্থিত ছিলেন, যে পরিস্থিতিটা হলো এটি কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এবং এখানে যারা জুলাই যোদ্ধা হিসেবে যারা ছিল তারা নিশ্চয়ই আপনাকে বলছিলেন যে এটি তারা চাননি, কিন্তু তাদেরকে নানাভাবে কিংবা ব্যঙ্গাত্মক ইঙ্গিত করা হয়েছে, যার কারণেই মূলত তারা এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এখন পর্যন্ত যদি দেখেন এখান থেকে তো বোঝা যাচ্ছে 32 নম্বরের যে পয়েন্টটি সেখানে কিন্তু এখন আর কোনো উত্তেজনা কিংবা কোনো আওয়াজ আমরা পাচ্ছি না। কারণ কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা হয়তো 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর পরে একটা সাউন্ড গ্রেনেড, একটা টিয়ার সেলের শব্দ আমরা পাচ্ছিলাম সে ধরনের। তবে এখানে যে আপনি যেটি দেখছিলেন যে কিছু ছেলেপেলে হয়তো সামনের দিকে গেছে, চলেন আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগোই, তাহলে পরিস্থিতিটা বুঝতে হয়তো আরেকটু সহজ হবে। দিনভর যে স্বাভাবিক যে এইখানকার যে স্বাভাবিক চলাচল সেটি তো একেবারেই ব্যাহত ছিল। একই সঙ্গে এই সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারেনি, এমনকি মানুষও চলাচল করতে পারেনি। প্রথমত হচ্ছে যারা এখানে বিক্ষোভকারী ছিল তাদের এক ধরনের অবস্থান ছিল, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন শক্ত অবস্থানে চলে গেল তখন কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়া এই সড়ক দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হয়নি। এবং পরবর্তীতে যখন সেনাবাহিনী কিংবা বিজিবি জায়গাটি টেক ওভার করে নিল তারপর কিন্তু আরও কড়াকড়ি করা হয়েছে। এখন আমরা যেটি দেখছি যে সন্ধ্যার আগ থেকে মাগরিবের নামাজের পর থেকেই সেখানে আমরা যেটি দেখেছি যে পুলিশের অবস্থান একটু কমে গেছে, তবে সেখানে বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা সারাদিন যেরকম ছিল তার চেয়ে কিন্তু বেড়েছে। তবে ওই পয়েন্টে পুলিশের সংখ্যা অনেক কমে গেছে। যোদ্ধা হিসেবে যারা এসেছেন তারা যদি হচ্ছে সেখানে অবস্থান আবারও নেয় সেই ক্ষেত্রে পরিস্থিতি কী হবে সেটি আসলে তখন বলা যাবে। তবে এখন পর্যন্ত দিনভর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলেও এই সন্ধ্যার পর মনে হচ্ছে যে একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুনছিলাম আসলে আমরা নিউ মার্কেট অংশের কথা শুনছিলাম যে নিউ মার্কেটের পাশের যে অংশটি ছিল সেখানে যে পরিস্থিতি ছিল, আমরা ঠিক উল্টো পাশে আছি সোবহানবাগ মসজিদ এবং 27 নম্বর। সেখানে এখন যেহেতু 27 নম্বরে যারা অবস্থান নিয়েছেন তারা আসলে এই মাঠ ছাড়বেন কিনা সেটি দেখার অপেক্ষায়, কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি তারা অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ারই মতোই ছিল। কিন্তু সন্ধ্যার পর বারবারই আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, ককটেল বিস্ফোরণ এরকম ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। এরকম জায়গাতে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি একেবারেই শান্ত, এটি বলার সুযোগ নেই। একই সাথে এই পরিস্থিতি উত্তরণের জন্য রাত নাগাদ আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটি আসলে এখন দেখার বিষয়। এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে এখন পর্যন্ত সব শেষ। নিশ্চয়ই আবার যে কোনো পরিস্থিতি নিয়ে আমরা চ্যানেল ওয়ানের দর্শকদের জন্য যুক্ত হব।